আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আরে মেহুমা যে, কতদিন পর এই বাড়িতে আইলা, তা কেমন আছো মা? মেহেরিমা হাস্যোজ্জ্বল মুখে প্রত্যুত্তর করে, আলহামদুলিল্লাহ চাচা, আপনি চাচি সবাই কেমন আছেন? আমরা ভালো আছি মা। চাচা ভেতরে যাই, একটু পরেই সন্ধ্যা নেমে আসবে, বাসায় ফিরতে হবে তাড়াতাড়ি। আচ্ছা মা, যাও। মেহেরিমা এবার দ্রুত পা চালিয়ে চৌধুরী বাড়িতে প্রবেশ করে। মেহেরিমা এই বাড়ির ভেতরে ঢুকলেই কেমন যেন রাজপ্রাসাদের ফিল হয়। ওর ড্রয়িং রুমে ঢুকতেই দেখতে পায় আয়েশা চৌধুরী আর আতিয়া চৌধুরী সোফায় বসে মুড়ি মাখানো খেতে খেতে গল্প করছে। চৌধুরী বাড়িতে আসলে এই দুইজনের মিল দেখে মেহেরিমার মন প্রাণ জড়িয়ে যায়। ওদের দেখে কখনো মনেই হবে না ওরা দুজন সম্পর্কে একে অপরের চা, আপন বোনের মতো বন্ডিং দুজনের মধ্যে বিরাজমান। আতিয়া চৌধুরী গল্পের ফাঁকে সদর দরজার দিকে তাকাতে মেহেরিমাকে দেখতে পায়, আর তাতে ওনার মুখে হাসি ফুটে ওঠে। উনি এগিয়ে আসেন। আরে মেহুমা যে, আজকাল তো আমাবস্যার চাঁদ হয়ে গেছো তুমি, মাসে একবারও এই বাড়িতে পায়ের ধুলি দাও না। মেহেরিমা মিষ্টি একটা হাসি দিয়ে বলে, আমার কথা বাদ দেন ছোট আন্টি, আমার কথা বাদ দেন ছোট আন্টি, আমি তো 6 মাস পরে একদিন হলেও এই বাড়িতে পা রাখি, আপনাদের তো সেইটুকু খবরও পাওয়া যায় না। মেহেরিমার কথায় আয়েশা চৌধুরী এগিয়ে এসে বলেন, ঠিক বলেছিস মেহুমা, মায়েরা খোঁজ না নিলে মেয়ের খোঁজ কিভাবে পাবে? আয়েশা বেগমের কথা শুনে মেহেরিমা উৎফুল্ল হয়ে ওনাকে জড়িয়ে ধরে, কথায় সহমত পোষণ করেন। ঠিক বলেছেন আন্টি, আজ আমি আড্ডা দিতে পারবো না, বড্ড তাড়া আমার, সন্ধ্যার আগে বাসায় চলে যেতে হবে। ত্রিধু কোথায় আন্টি? ও আর কোথায় থাকবে, দেখ গে রুমের কোথাও ফোন নিয়ে মটকা মেরে পড়ে আছে। আচ্ছা। কথাটা বলে মেহেরিমা দৌড় লাগায় ত্রিধার রুমের উদ্দেশ্যে। ত্রিধার রুম দোতলার একদম সামনেরটায়, আর হৃদিতেরটা একদম কোণার দিকে। নিচের অন্ধকার রুমে হঠাৎ লাইট জ্বলে উঠতেই ত্রিধা চরম বিরক্ত হয়। আয়েশা চৌধুরীকে ভেবে কিছু বলতে যাবে, তার আগে চোখ খুলে মেহেরিমাকে দেখে ত্রিধা চমকে এক লাফে শোয়া থেকে উঠে বসে, কণ্ঠে অবিশ্বাস্যতা মিশিয়ে বলে, আমি কি স্বপ্ন দেখছি নাকি হ্যালুসিনেশন হচ্ছে আমার? আরে ভাই কিছুই হচ্ছে না তোর সাথে, আমি সত্যি এসেছি, তাড়াতাড়ি আজকের ম্যাথ নোট দে, ফটাফট কয়েকটা ছবি তুলে নি। ত্রিধা নিজেকে ধাতস্থ করে, মিষ্টি হাসে। মেহু বেবি, এতদিন পরে আসলে আমাদের বাসায়, কিছু তো খেতেই হবে, তারপর বাকি সব। না রে, মা সন্ধ্যার আগে বাসায় ফিরতে বলেছে, মাগরিবের আজানের আর মাত্র আধা ঘন্টা বাকি আছে। অবনী শেখের কথা শুনতে ত্রিধা দমে গেল। স্টাডি টেবিলের সামনে এসে ব্যাগ থেকে একটা খাতা বের করে মেহেরিমাকে দেয়। মেহেরিমা ছবি তুলতে নিলে ত্রিধা বলে ওঠে, আরে ছবি তুলিস কেন? কলেজে একটা ক্লাস মিস দিয়ে তোর জন্য আলাদা করে নোট করে রেখেছি আমি, খাতা সহ নিয়ে যা। মেহেরিমা খুশি হয়ে ত্রিধাকে চাপটে জড়িয়ে ধরে। অতঃপর ত্রিধাকে সঙ্গে করে আয়েশা চৌধুরী আর আতিয়া চৌধুরীর দিকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মেহেরিমার মনটা খারাপ হয়ে যায়, যার জন্য আসলো তার দেখাই পেল না, বোধহয় এত কষ্ট করে আসা। বাড়ির সদর দরজা পার হতেই ত্রিধা মেহেরিমার হাত থেকে পার্স আর খাতা নিয়ে নেয়। মেহেরিমা জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকাতে ত্রিধা দুষ্টু হাসে। তোর হ্যান্ডসাম বাড়ির পেছনে পুকুর পাড়ে আছে, যার জন্য এসেছিস তার সাথে দেখা না করেই চলে গেলে হবে বেবি? আমি সামনে দুলনায় বসছি, চট জলদি নিজের কাজ সেরে আয় যা। ত্রিধার কথায় মেহেরিমা লজ্জা পায়, তবে সুযোগটা হাতছাড়া করে না। ধীর পায়ে বাড়ির পেছনের দিকে হাঁটা ধরে। মেহেরিমা প্রস্থান করতে ত্রিধা উচ্চস্বরে হেসে ওঠে। সেই হাসির শব্দ মেহেরিমা নিজেও শুনতে পায়। মেহেরিমা বাড়ির পেছনে পুকুর পাড়ে আসতেই দেখতে পায় চোখ দাঁধানো এক সুন্দর দৃশ্য। সুদর্শন এক যুবক পুকুরের সিঁড়িতে তার নিজস্ব স্টাইলে বসে গিটারের দক্ষতার সাথে সুর তুলছে। সে যেন নিজের মতো করে নিজস্ব এক দুনিয়ায় বিরাজ করছে। হৃদিতের এক পাশ স্পষ্ট দেখা যাচ্ছে, সন্ধ্যার লালা বালোতে ফর্সা মুখটা খুবই মোহনীয় দেখাচ্ছে। চোখের নীলমণিতে লালা বাপছা আলো পড়ে জলজল করছে। গান গাওয়ার তালে তালে অ্যাডামস অ্যাপেল ওটা নামা করছে। ব্যান্ডেজ করা হাতের লম্বা চড়া আঙ্গুলগুলো দিয়ে সুনিপুণভাবে গিটারে তার নাড়িয়ে চলেছে। মেহেরিমার কানে বেজে ওঠে এক সুমধুর কণ্ঠস্বর থেকে ভেসে আসা প্রিয় গানের কিছু লাইন। দূরে কোথায়
আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুঁতে চায় মনের দুয়ার, দু চোখ নির্বাক সোনা ছুটে, তুমি এলে রং ধনু রং ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়, এ মনের আহ্লাদ আসনা ছুটে। মেহেরিমা দুচোখ বন্ধ করে গানটা অনুভব করতে থাকে। হৃদিত মেহেরিমার উপস্থিতির আগেই অনুভব করেছিল। হৃদিত যেন জানতো মেহেরিমা আসবে, তাই তো এত আবেগ ভালোবাসা মিশিয়ে গান গাইল। হৃদিত মেহেরিমার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে, অতঃপর মুখটা স্বভাবগত কঠিন করে গম্ভীর কণ্ঠে বলে, চুরি করা পাপ। হঠাৎ হৃদিতের গম্ভীর কণ্ঠ কর্ণগোচর হতেই মেহেরিমা চমকে চোখ জোড়া খুলে তাকায়। গানের মধ্যে এতটাই মজে ছিল যে গান কখন শেষ হয়ে গিয়েছে সেটাও টের পায়নি। মেহেরিমা চোখ নামিয়ে নেয়। এভাবে চুরি করে গান শুনে ধরা পড়ে যাওয়াতে লজ্জার সাথে একরাশ অস্বস্তি এসে জেকে ধরে মেহেরিমাকে। পরক্ষণে চোখ তুলে তাকাতেই মেহেরিমার দৃষ্টি চেয়ে পড়ে হৃদিতের হাতের দিকে। মেহেরিমা আতকে ওঠে, কোনো রকমে বলে, আমি চুরি করি না হৃদিত ভাই। আপনার হাতে কি হয়েছে হৃদিত ভাই? সেদিনও না সব ঠিক ছিল? অনেক বড় কিছু চুরি করেছিস তুই, সেটা শাস্তি এখনো দিতে পারলাম না তোকে। নতুন করে এখন তুই আমার পারমিশন ছাড়া চুরি করে গান শুনলি, আবার কানের কাছে কি এক ভাই ভাই ডাক লাগিয়ে রেখেছিস। তোর কোন জন্মের ভাই লাগে আমি? এতগুলো ভুলের জন্য তোকে কি শাস্তি দেওয়া উচিত বল? আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। তা বললে তো চলবে না। তবে তোর শাস্তি কমানোর জন্য আমি একটু সাহায্য করতে পারি, যদি তুই আমার কথা শুনিস। মেহেরিমা যেন একটু আশার আলো দেখতে পায়। ওর চোখ মুখ ঝলমলে ওঠে, চোখে মুখে তীব্র আগ্রহ নিয়ে জানতে চায়, কি করলে আমার শাস্তি কমবে? চল বিয়ে করে ফেলি, তখন তুই আমার হাফ হার্টেড হয়ে যাবি, তো সব কিছুই আমার হয়ে যাবে। সেই হিসেবে তোকে একটু কম শাস্তি দিয়ে সাহায্য করতেই পারি। অনেক বড় অফার, ভেবে দেখতে পারিস, লাভ ছাড়া লস নেই। হৃদিতের মুখে এমন কথা শুনে মেহেরিমা তবদা খেয়ে চোখগুলো রসগোল্লার মতো গোল গোল করে হৃদিতের দিকে তাকিয়ে থাকে। ঘুরিয়ে পিছিয়ে বিয়ের অফার দিল নাকি জনাব? হৃদিত কৌশলে হাতের কথাটা এড়িয়ে যায়, নিজের কথার চালে মেহেরিমাকে আবদ্ধ করে রাখে। বোকার মেহেরিমা আদৌ সেটা বুঝলো কি? হয়তো না। 5 মিনিট মতো সময় নিয়ে মেহেরিমা মনের ভেতরে জমানো কথাগুলো যখনই উজাড় করতে যাবে, সেই মুহূর্তে তড়িৎ গতিতে ফ্যাকাশে মুখ নিয়ে হাজির হয় ত্রিধা। মেহেরিমা, তোর চাচারা আঙ্কেলকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আন্টি, মাধবু আর গ্রামের কিছু মানুষ মিলে ওনাকে হসপিটালে নিয়ে গেছে। মাথা থেকে অনেক ব্লিডিং হচ্ছে। মাধবু তোকে তাড়াতাড়ি হসপিটালে যেতে বললো। কথাটা শুনতে মেহেরিমার পুরো পৃথিবী দুলে ওঠে, চারপাশ শূন্য অনুভূত হয়। বাবা স্ফুট স্বরে উচ্চারণ করে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ওখান থেকে ছুটে চলে যায়। গন্তব্যস্থল হসপিটাল। আরে আরে মেহু বেবি, তোর পার্স আমার কাছে। কথাটা বলে ত্রিধাও দৌড় দেয় মেহেরিমার পিছু পিছু। হৃদিত গিটার কাঁধে ঝুলিয়ে উঠে দাঁড়ায়। মেহেরিমার ইগনোরটা হৃদিত ঠিক মেনে নিতে পারল না। হৃদিতের এত ইম্পর্টেন্ট কথার উত্তর না দিয়ে ছুটে চলে গেল। ওকে কি কোনোভাবে রিজেক্ট করে দিল? মেহেরিমা ওর থেকে অন্য কাউকে বেশি প্রায়োরিটি দেয়, কথাটা মস্তিষ্ক জানান দিতেই হৃদিতের মুখমণ্ডল শক্ত হয়ে কঠিন রূপ ধারণ করে, হাত জোড়া মুঠো করে ফেলে। হৃদিত গাড়ি থামিয়ে গাড়ির ডোর ওপেন করে দিতেই মেহেরিমা এক ছুটে হসপিটালের ভেতরে চলে যায়। ওর পেছন পেছন ত্রিধাও দ্রুত পা চালায়। তখন মেহেরিমা দৌড় দিয়ে আসতে যেয়ে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গিয়েছিল। অতঃপর হৃদিত নিজের গাড়িতে করে নিয়ে এসেছে ত্রিধার মেহেরিমাকে। মেহেরিমা সারাটা রাস্তা কান্না করতে করতে এসেছে। রীতিমতো সে হৃদিত নামক মানুষটাকে ভুলতে বসেছে। এখন তার ধ্যানে জ্ঞানে সব জায়গা জুড়ে শুধুই তার বাবা নামক মানুষটা। হৃদিত গাড়ির ডোর অফ করে সিটে মাথা এলিয়ে চোখ জোড়া বন্ধ করে রাখে। মেহেরিমার এই ইগনোর হৃদিত একদমই মেনে নিতে পারছে না। হৃদিতের তো হাত কেটে গেছে, কই তখন তো কান্না করলো না, তাহলে এখন কেন কান্না করছে? মেহেরিমা কান্না করবে, হাসবে শুধুমাত্র হৃদিতের জন্য। একমাত্র হৃদিত ছাড়া আর কারোর জন্য মেহেরিমার মনে একটুও ভালোবাসা ফিলিংস থাকবে না, একটুও না। হৃদিতের চোখ মুখ কঠিন হয়ে ওঠে, পরক্ষণেই নিজেকে সামলিয়ে নেয়। এখনো নিজেকে কন্ট্রোল করতে হবে। একবার লিটল কিটিকে নিজের করে পেয়ে গেলেই তখন সব দেখা যাবে।
এক প্রকার বাঁকা হিংস্র হাসি দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে হৃদিত। মেহেরিমা দৌড়ে এসে হসপিটালে পা রাখতেই করিডোরে অবনী শেখ আর মাধবীকে দেখতে পায়। ও দৌড়ে যেয়ে অবনী শেখকে জড়িয়ে ধরে। অতিরিক্ত কান্নার ফলে হেসকে উঠে গেছে। ঠিকভাবে কথাও বলতে পারছে না মেহেরিমা। বাবা কেমন আছে মা? বাবাকে দেখবো। আরে বোকামি, এভাবে কান্না করছিস কেন? তোর বাবা ঠিক আছে, মাথায় 2টা সেলাই গেছে, এখন স্যালাইন চলছে। আজকে রাতে স্যালাইনটা শেষ হলে কালকে সকালেই আমরা বাসায় চলে যাব। মেহেরিমা তবুও শান্ত হয় না, কান্না করেই চলেছে। পাশে মাধবী দাঁড়িয়ে ফুপাচ্ছে। অবনী শেখ সময় নিয়ে 2 মেয়েকে শান্ত করে। তারপর জলিল শেখ যে ওয়ার্ডে অ্যাডমিট আছে সেখানে নিয়ে যায় মেহেরিমা, মাধবী আর ত্রিধাকে। ত্রিধার সাথেও ভালো মন্দ অনেক কথা বলেন অবনী শেখ। সন্ধ্যা হয়ে যাওয়ায় জলিল শেখকে দেখে টুকটাক কথা বলে সকলে থেকে বিদায় নিয়ে ত্রিধা বাইরে চলে আসে। এতক্ষণ সবকিছুই নীরব চোখে দেখছে হৃদিত। ওর ভেতরে এখন কি চলছে তা মুখ দেখে বোঝা মুশকিল। বাইরে তাবান তাইফ দাঁড়িয়ে আছে, ওদের সাথে চলে যা। ত্রিধা হ্যাঁসূচক মাথা নাড়িয়ে হৃদিতের দিকে এক পলক চেয়েই ওখান থেকে প্রস্থান করে। সময় রাত 8টা। ইতিমধ্যে মেহেরিমার একমাত্র মামা আর মামি হসপিটালে উপস্থিত হয়েছে। অবনী শেখের আপন বলতে ওনারা দুজনই আছে শুধু। নদীর উপরে কুসুমপুরে বাড়ি ওনাদের। মেহেরিমাদের বাসা থেকে মামার বাসায় ব্রিজ পার হয়ে যেতে মাত্র 15 মিনিট সময় লাগে। উনি জলিল শেখের সাথে পার্টনারশিপে ব্যবসায় কর্মরত আছেন। মেহেরিমা জলিল শেখের এক হাত ধরে নির্বিকারভাবে নিজের বাবার দিকে তাকিয়ে আছে। ও বাবা, তোমার কি খুব খারাপ লাগছে? না রে আম্মু, এখন বেশ ভালো লাগছে। বাসায় চলে যেতে পারলে আরো ভালো লাগতো। মেহেরিমা মুস্কি হেসে বলে, কালকে সকালেই তো বাসায় চলে যাবে বাবা। আজকে রাতটা একটু কষ্ট করে মানিয়ে নাও, আর কাল সকালে তোমার জন্য আমি তোমার পছন্দের গরুর মাংস আর খিচুড়ি রান্না করে রাখবো বাবা। বাসায় যেয়ে তখন মন ভরে খেও, কেমন? ওরে আমার পাকনি বুড়ি রে। জলিল শেখের কথায় মেহেরিমা খিলখিলিয়ে হেসে ওঠে। পাশে বসা মাধবীও মুস্কি হাসে। এই মীনাক্ষী, নীলাক্ষী, শাহিন ভাই আর ভাবির সাথে তোরাও বাসায় চলে যা, রাত বাড়ছে। সাবধানে থাকবি রাতে, মেইন ডোর ভালোভাবে লক করবি। আজ 2 বোন একসাথে থাকিস, কোনো সমস্যা হলেই আগে আমাকে কল করবি। অবনী শেখের কথায় মেহেরিমা আর মাধবী হ্যাঁসূচক মাথা দোলায়। তারপর বাবা মায়ের থেকে বিদায় নিয়ে মামা মামির সাথে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। মেহেরিমা হসপিটাল থেকে বের হতেই ওর দৃষ্টি যায় ওদের অপোজিট সাইডে থাকা পরিচিত বিএমডব্লিউটার দিকে। ল্যাম্পপোস্টের আবছা হলুদ নিয়ন আলোতে গাড়ির হুডের উপর বসে একটা অবয়ব দেখতে পায়। 2 আঙ্গুলের ভাঁজে জ্বলন্ত সিগারেট রাখা। অবয়বটা যে ওর কাঙ্ক্ষিত পুরুষের সেটা মস্তিষ্ক উপলব্ধি করতে মেহেরিমার বক্ষস্থলে তীব্র ঝড় শুরু হয়। হৃদিত যে ওর দিকেই তাকিয়েছে সেটাও খুব ভালোভাবেই বুঝতে পারে মেহেরিমা। হঠাৎ ওর মনে পড়ে যায় বিকালের কথা, আর তাতেই মেহেরিমার মুখটা আরো ফ্যাকাশে হয়ে যায়। হৃদিত ভাই কি রেগে আছেন? আজ তো মাধবপু থাকবে কাছে, তাই রাতে কথাও বলা যাবে না। হঠাৎ আকাশ ফেটে ঝিরঝিরে বৃষ্টি নামে। মেহেরিমা একটা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত ভ্যানে উঠে বসে। মেহেরিমা বাসায় এসেছে প্রায় 3 ঘন্টা হতে চলল। ওদেরকে নিজের বাসায় পৌঁছে দিয়ে শাহিন শেখ আর ওনার ওয়াইফ সাইমা শেখ নিজেদের বাসায় চলে গেছে। এখন রাত 11টা বেজে 40 মিনিট। বাইরে তুমুল বর্ষণ হচ্ছে। ক্ষণে ক্ষণে শব্দ তুলে মেঘ গর্জন করে উঠছে। 2 বোন রাতের খাওয়ার পর্ব সেরে পড়তে বসেছে। মেহেরিমা ম্যাথ করছে। ওর পাশে বিছানায় বসে বসে মাধবী অ্যাডমিশনের জন্য বায়োলজি বিচিত্রা পড়ছে। মাঝে মাঝে 2 বোন টুকটাক গল্প করছে। এই মেহু, ক্ষুধা লেগেছে, কিছু বানিয়ে দে। কিছুক্ষণ আগেই না খেলে তুমি, এত রাতে আবার কি খাবে? নুডলস রান্না করে দে না বোন। আচ্ছা, তবে একটা শর্ত আছে। কি? আমাকে হেল্প করতে হবে, আমি একা পারবো না। অবশ্যই সোনা, চল তাড়াতাড়ি। মেহেরিমা মুস্কি হেসে খাতা বন্ধ করে কিচেনের দিকে হাঁটা ধরে। মাধবীও পিছু পিছু আসে। হঠাৎ ওদের কলিং বেল বেজে ওঠে। মাধবী আর মেহেরিমা চমকে ওঠে। এত রাতে কে আসবে? এই মাধবপু, তুমি মেইন গেটে তালা লাগাওনি? লাগিয়েছি তো। তাহলে এই বৃষ্টির মধ্যে এত রাতে কেউ বাসার ভেতরে কি করে আসবে? ওদের কথার মাঝে ওদের মেজো চাচা জিহাদের ছোট ছেলে শিহাবের কণ্ঠস্বর ভেসে ওঠে। এই মেহেরিমা, তাড়াতাড়ি দরজা খোল। ছোট আব্বুর অবস্থা ভালো না, তোদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ছোট আব্বু আমাকে পাঠিয়েছেন। বাবা নামক মানুষটার কথা শুনতে মেহেরিমা নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে তাড়াতাড়ি করে দরজা খুলে দেয়। কাঁদো কাঁদো কণ্ঠে বলে,
ভাইয়া, বাবার কি হয়েছে? সন্ধ্যাও তো সব ঠিকঠাক ছিল। তাড়াতাড়ি আমাদেরকে বাবার কাছে নিয়ে চলুন। এই মাধবু, জলদি ছাতা নিয়ে এসো। মেহেরিমা তাড়াতাড়ি করে ঘর থেকে বের হতে নিলেই শিহাবকে এক ধাক্কা দিয়ে ড্রয়িং রুমের ফ্লোরে ফেলে দিয়ে তড়িৎ গতিতে ভেতর থেকে দরজা লক করে দেয়। কয়েক সেকেন্ডের ব্যবধানে নিজের সাথে কি ঘটে গেল সেটা মস্তিষ্ক জানান দিতে মেহেরিমার চোখে মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে। আজ তো মাও নেই, ও একা, এই পশুটাকে কিভাবে সামলাবে? বাবার কথা শুনে সবটা কিভাবে ভুলে গেল মেহেরিমা। শিহাব আর 28 পাটি দাঁত বের করে কুচিয়ে থেসে বলে, আজ তোকে আমার হাত থেকে কে বাঁচাবে মেহু পাখি? সেদিন তো তোর মায়ের জন্য ভাগ্যের জোরে বেঁচে গেছিলি, আজ তো তোকে আমার হতেই হবে। কথাটা বলে মেহেরিমাকে উপর থেকে নিচ পর্যন্ত চোখ দিয়ে গিলে খেতে থাকে। ঘৃণায় মেহেরিমার শরীর রি করে ওঠে। মাধবী ভয়ে ইতিমধ্যে কান্না করে দিয়েছে, ভয়ে থরথর করে কাঁপছে। মেহেরিমা চিৎকার করে তীব্র ক্ষোভের সাথে বলে, জানোয়ার, আমাদের থেকে দূরে থাক বলছি, না হলে আমি কিন্তু চিৎকার করব বলে দিলাম। তো কর চিৎকার, নিষেধ করছে কে? এই বৃষ্টির মধ্যে তোর চিৎকার কে শুনবে? আর চিৎকার শুনে যদি সবাই এসেও থাকে, তাহলে তোদেরকে এই অবস্থায় দেখে সবাই ছি ছি করবে। তোদের বাবা মায়ের সম্মান মাটিতে ধূলিসাৎ হয়ে যাবে। তুই বেশ্যা নামে নতুন রূপে পরিচিত হবি, আর তোর ওই আবাল বোন তো নির্ঘাত সুইসাইড করবে। যাই হোক, তোর সাথে ওইটা ফ্রি, আগে তোর ব্যবস্থা করে নি। কথাটা বলেই হো হো করে হেসে ওঠে শিহাব। মেহেরিমার দিকে আস্তে আস্তে এগোতে থাকে। মেহেরিমা ফ্লোর থেকে উঠতে নিলেই ঝড়ের গতিতে ওকে আবারও ফেলে দিয়ে ওর কোমরের উপর উঠে বসে শিহাব। মেহেরিমা ধস্তাধস্তি না করে মাধবীকে চোখ দিয়ে কিছু একটা ইশারা করে। মাধবী আস্তে আস্তে ওখান থেকে সরে যায়। শিহাব একটানে মেহেরিমার জামার হাতা ছিঁড়ে ফেলে। মেহেরিমা তখনও নিশ্চুপ। হঠাৎ পেছন থেকে মাধবী ভেস দিয়ে শিহাবের মাথায় আঘাত করতে শিহাব মেহেরিমাকে ছেড়ে ওর পাশে মাথায় হাত দিয়ে বসে পড়ে। মেহেরিমা উঠে মাধবীর হাত ধরে দৌড় দেয় রুমের দিকে। রুমে ঢোকার আগ মুহূর্তে মেহেরিমার হাত ধরে ফেলে শিহাব। মেহেরিমা নিজের হাত ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। মেহেরিমা বুঝতে পারে এই পশুর হাত থেকে আজ আর ওর নিস্তার নেই। নিজের বোনকে বাঁচাতে মাধবীর হাত ছেড়ে দেয়। মাধবী ধাক্কা দিয়ে রুমের ভেতরে ফেলে দেয়। মাধবু, তোমার দোহাই লাগে, দরজা ভেতর থেকে লক করে দাও। বিছানায় বালিশের পাশে আমার ফোন আছে, দরজা লক করে মায়ের কাছে কল দাও ফার্স্ট। ততক্ষণে এই জানোয়ারকে আমি দেখছি। তোর কল দেওয়া আমি বের করছি। কথাটা বলে শিহাব মেহেরিমার হাত ছেড়ে ও চুলের খোপা শক্ত মুঠি বদ্ধ করে ধরে ঘরের ভেতরে নিয়ে যেতে চায়, কিন্তু তার আগে মেহেরিমা নিজের সর্বশক্তি দিয়ে শিহাবের গলা চেপে ধরে। মাধবী ফ্লোরে বসে শব্দ করে কান্না করছে। মেহেরিমা মাধবীর উদ্দেশ্যে আবারও বলে, মাধবু, আমার কসম, তুমি দরজা লাগাবে। নিজেকে রক্ষা করে মাকে কল দাও, তাহলে আমরা দুজনে বেঁচে যাব। না হলে আমরা কেউ এই নরপশুর হাত থেকে বাঁচতে পারবো না। আবেগ রেখে নিজের বুদ্ধির কাজে লাগাও। এবার মাধবী হয়তো মেহেরিমার কথাটা বুঝতে পারল। শিহাব মেহেরিমাকে এক ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়, নিজের গলা ধরে কাশতে থাকে। মাধবী ততক্ষণে ভেতর থেকে দরজা লক করে দিয়েছে। সেকেন্ডের ব্যবধানে শিহাব উঠে দাঁড়িয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে মেহেরিমার গালে থাপ্পড় বসায়। মেহেরিমা ব্যালেন্স হারিয়ে ফ্লোরে পড়ে যায়। ওর ঠোঁট কেটে রক্ত ছড়তে থাকে। শিহাব রাগে গজগজ করতে করতে মেহেরিমাকে টেনে হিঁচড়ে পাশের রুমে নিয়ে যেয়ে বিছানায় এক প্রকার ছুঁড়ে ফেলে ওর উপর হামলে পড়ে। মেহেরিমা নিজেকে বাঁচাতে ধস্তাধস্তি শুরু করে দেয়। ভাইয়া, আপনার পায়ে পড়ি, ভাইয়া আপনার পায়ে পড়ি, আমার এত বড় ক্ষতি করবেন না প্লিজ। আমি বাবাকে বলবো সব জমি জায়গা আপনার বাবার নামে লিখে দিতে, তবু আমার সাথে এমন করবেন না। আমাকে বাঁচতে দিন ভাইয়া, আমি এখনো দীর্ঘদিন বাঁচতে চাই ভাইয়া। আমার কিছু হয়ে গেলে আমার মা কিন্তু আপনাকে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়াবে। মেহেরিমার কোনো কথাই কানে নেয় না শিহাব। হিংস্র পশুর মতো মেহেরিমার গাল গলায় আঁচড় দিতে থাকে। মেহেরিমা দু চোখ দিয়ে অনবরত পানি পড়ে চলেছে। ও চোখ জোড়া বন্ধ করে নেয়। এই ষাঁড়ের মতো পশুর শক্তির সাথেও পেরে ওঠা সম্ভব না, বুদ্ধি দিয়েই কিছু করতে হবে। বাইরের প্রকৃতি নিজস্ব রূপে কান্না করতে ব্যস্ত। নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে নিজের মন খারাপের কথা জানিয়ে চলেছে সকলকে। অপরদিকে বদ্ধ করে এক তরুণী নিজের সম্ভ্রম হারানোর ভয়ে অনবরত কান্নার চলেছে। আজ প্রকৃতি মেহেরিমার পক্ষে নাকি বিপক্ষে মেহেরিমা ঠিক বুঝে উঠতে পারল না। মেহেরিমার চোখের সামনে নিজের মায়ের মুখটা ভেসে ওঠে। মা তো কথা দিয়েছিল সব খারাপ পরিস্থিতিতে সব সময় পাশে থাকবে, তাহলে এখন কোথায় মা? মা,
তোমার মেহরিমা খুব কষ্ট পাচ্ছে, একটু কষ্ট কমিয়ে দাও না মা। তোমার মেহরিমা এই যন্ত্রণা সহ্য করতে পারছে না মা। ডুকরে কেঁদে ওঠে মেহেরিমা। পরক্ষণে ওর মানসপটে হৃদিতের গম্ভীর মুখটা ভেসে ওঠে। মন ও শরীরে তীব্র যন্ত্রণা নিয়েও মনে মনে আওড়ায়। এই জীবনে আর আপনাকে নিজের করে পাওয়া হলো না হৃদিত ভাই। ভোর 6:07। নিকশ কালো রজনী কেটে যে ধীরে ধীরে ধরনের বুকে আলোরা হানা দিচ্ছে। রাত থেকে এখনো বৃষ্টি নামেনি, সে তার নিজ ধারায় বর্ষণ হয়েই চলেছে। বৃষ্টি প্রকৃতির এক অপূর্ব রহস্য। সকাল সকাল মেঘের গর্জন, বাতাসের ছাপটা, ঠান্ডা বৃষ্টির ফোঁটা সব মিলিয়ে এক অপার সৌন্দর্যের সৃষ্টি করেছে। আশেপাশে ছোট ছোট ডোবাগুলো এখন পানিতে থই থই করছে। মেহেরিমাদের উঠানে ঠিক মাঝখানে একটা বড় বকুল ফুল গাছ আছে। মেহেরিমা সেই বকুল ফুল গাছটার নিচে কর্দমাক্ত অবস্থায় থ মেরে বসে আছে। ওর একপাশে রক্তাক্ত রামদা পড়ে আছে। এই বৃষ্টির পানি যেন নিকৃষ্ট তাজা রক্ত স্পর্শ করতে দ্বিধাবোধ করছে। তার অন্য পাশে মাধবী বসে বসে কান্না করছে। মেহেরিমা চোখে এক বিন্দু পরিমাণ পানি নেই, দেহে প্রাণ থেকেও যেন নেই। চোখ দুটো ফুলে বালিশ হয়ে আছে। পরনে জামাটা দুহাতেই ছেঁড়া, হাঁটু সমান দীঘল কালো কেশগুলো অবহেলায় কাদার মধ্যে পড়ে আছে। গলা, গালে, হাতে কামড়ের দাগ, নখের আঁচড়ের দাগগুলো নীলবর্ণ ধারণ করেছে। ঠোঁট কপাল ফেটে রক্ত জমে গেছে। সেই মধ্যরাত থেকে এভাবে বৃষ্টির বর্ষণে নিজেকে সঁপে দিয়ে মাটির দিকে একইভাবে তাকিয়ে আছে মেহেরিমা। এই পৃথিবীর কোনো কিছুই যেন চোখে পড়ছে না। এই পৃথিবীতে থেকেও কোনো এক অজানা ভাবনার গহীনে হারিয়ে ফেলেছে নিজেকে। বৃষ্টি নাকি মনের যত যন্ত্রণা, কষ্ট সব ধুয়ে মুছে নিজের সাথে নিয়ে যায়। তাহলে আজ মেহেরিমার সব যন্ত্রণা কেন নিয়ে যাচ্ছে না? নাকি আজ মেহেরিমার মতো বৃষ্টিও অপরাগ? মেহেরিমার থেকে ঠিক 2 হাত দূরে শটান হয়ে দাঁড়িয়ে আছে হৃদিত। হাজার হাজার বৃষ্টির ফোঁটা মাথায় নিয়ে মেহেরিমার দিকে নির্বিকারভাবে চেয়ে আছে। মেহেরিমা সেটাও খেয়াল করেনি। হৃদিতের মনের ভেতরে কি চলছে সেটা তার অতি সাধারণ দৃষ্টি দেখে বোঝার উপায় নেই। অনেকক্ষণ বৃষ্টিতে ভেজা দরুন নীল রঙের মণিজোড়া দেখতে ফ্যাকাশে লাগছে। আজ পুরো হৃদিতটাই যেন শান্ত হয়ে গেছে। ঠিক ঝড় ওঠার আগে প্রকৃতি যেমন শান্ত হয়ে যায়, হৃদিতের এই স্বাভাবিক রূপ দেখে তাবান তায়েব শুকনো ঢোক গিলছে বারবার। হৃদিতের হিংস্র তার সাথে খুব ভালোভাবেই পরিচিত ওরা। শিহাব হসপিটালে অ্যাডমিট আছে। তখন সে মধ্যরাতে শিহাবের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে মেহেরিমা শান্ত হয়ে যায়। শিহাব তখন কুটিল হেসে নিজের কার্য হাসিলে লেগে পড়ে। মিনিট 2 পর শিহাব এক গগনবিদারী চিৎকার দিয়ে নিজের চোখ ধরে মেহেরিমার পাশেই পড়ে যায়। শিহাবের চোখ দিয়ে অনবরত রক্ত ঝরছে। মেহেরিমা নিজের মাথায় থাকা সরু চিকন ক্লিপ দিয়ে সুযোগ বুঝে শিহাবের চোখে আঘাত করেছে। মেহেরিমা তখন চটজলদি উঠে পড়ে একদৌড়ে কিচেন থেকে রামদা এনে শিহাবের কাটরানো অবস্থায় ওর ডান বাহুতে কোপ বসায়। পরপরই 2 পায়ের থাইয়ের উপর অনেকগুলো কোপ বসায়। শিহাব একের পর এক চিৎকার দিয়ে নিজের প্রাণ ভিক্ষা চেয়েই চলেছে, কিন্তু মেহেরিমা থামার কোনো নামই নেই। মধ্যরাতে বৃষ্টির শব্দের সাথে সেই করুণ চিৎকারের শব্দ পরিবেশ ক্রমশ আরো ভারী করে তুলেছে। মেহেরিমার ভেতরে যেন কোনো এক অদৃশ্য শক্তি ভর করেছে। মেহেরিমার রুদ্রমূর্তি দেখে মাধবীও মেহেরিমার নিকট আসার সাহস পাচ্ছে না। বুকে আরো কয়েকটা কোপ বসাতেই ওখানেই সেন্সলেস হয়ে যায় শিহাব। ততক্ষণে শিহাবের চিৎকার শুনে শেখ বাড়ির মেইন গেটের তালা ভেঙে আশেপাশের সবাই উপস্থিত হয়েছে। ঘরের মেইন ডোরে সবাই মিলে করাঘাত করেই চলেছে। মাধবী এবার অতিরিক্ত ভয় পেয়ে যায়। সাথে সাথে দৌড়ে এসে মেহেরিমাকে জাপটে ধরে কান্না করতে করতে বলে, মেহু, মায়ের ফোন বন্ধ। আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু কল ঢোকেনি। বাবা তো ফোনে নিয়ে যায়নি। পাড়ার সকলে চলে এসেছে আমাদের বাড়ি। এখন কি হবে মেহু? এই শিহাব কি মারা গেছে? মেহেরিমা কোনো উত্তর না দিয়ে আলগোছে মাধবীর থেকে নিজেকে ছাড়িয়ে রামদা হাতে নিয়ে বিধ্বস্ত অবস্থায় ড্রয়িং রুমের দরজা খুলে দেয়। পাড়া প্রতিবেশীরা মেহেরিমার এহেন রূপ দেখে কিংকর্তব্য বিমর। মেহেরিমা সবার দিকে এক পলক চেয়েই বাইরে বের হয়ে যায়। মেহেরিমার হাতে রামদা থাকায় কেউ আর কিছু বলার সাহস পায় না। মেহেরিমার পেছন পেছন মাধবী এক ছুটে বের হয়ে যায় ঘর থেকে। তৎক্ষণাৎ সবাই ঘরে ঢুকে নিজেদের কানে শোনা সেই বিভৎস চিৎকারের উৎস খুঁজতে লেগে পড়ে। অচেতন অবস্থায় রক্তাক্ত শিহাবকে বিছানায় পড়ে থাকতে দেখে হইচই পড়ে যায় সেকেন্ডের ব্যবধানে। কয়েকজন মিলে তখনই শিহাবকে শহরের হসপিটালে নিয়ে চলে যায়। মেহেরিমাদের ঘরের সামনে থাকা বাল্বের সাদা আলোয় বাড়ির আঙিনা ঝলঝল করছে। মেহেরিমা বকুল গাছের নিচে এসে হাতে থাকা দা ফেলে দিয়ে ধপ করে ওখানেই বসে পড়ে। শিহাবের করুণ অবস্থার কথা শুনতে মেহেরিমার চাচিরা এক প্রকার ছুটে আসে শেখ বাড়িতে, আর চাচারা শহরের হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। শিহাবের মা তীব্র আক্রোশ নিয়ে মেহেরিমার চুলের মুঠি ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে আর থাপড়াতে থাকে।
শিহাবের ছোট চাচি মেহেরিমাকে কাদায় ফেলে ইচ্ছে মতো লাথাতে থাকে। মেহেরিমা একদম নিশ্চুপ। মাধবী হাত জোর করে সবার পায়ে পড়েও থামাতে পারে না। গ্রামের মানুষ তখন তামাশা দেখতে ব্যস্ত, অথচ সবার নিজেদের দুর্দিনের সঙ্গী জলিল শেখের দুটো প্রাণকে বাঁচাতে কেউ এগিয়ে আসে না। তখনই হঠাৎ হৃদিতের আগমন ঘটে শেখ বাড়িতে প্রথম পা দেয় হৃদিত। ওর পদধ্বনির শব্দে প্রতিটা মানুষের হৃদয় ভয়ে কুঁকড়ে ওঠে। হৃদিতকে দেখতে সকলের হইচই থেমে যায়। মেহেরিমার দুই চাচিও মেহেরিমাকে ছেড়ে দেয়। হৃদিত ওদের দিকে এক পলক তাকাতে ওরা ভয়ে কেমন জুবুথুবু হয়ে তৎক্ষণাৎ শেখ বাড়ি ত্যাগ করে। সেই তখন থেকে এভাবেই বসে মেহেরিমা, আর ওর ঠিক সামনে একইভাবে দাঁড়িয়ে আছে হৃদিত। অবনী শেখ আর জলিল শেখ দৌড়ে এসে বাড়ির ভেতরে প্রবেশ করে। রাতে ফোনে চার্জ না থাকায় অবনী শেখের ফোনটা বন্ধ হয়ে গেছিল, তাই এইসবের কিছুই জানতে পারেনি ওনারা। প্রায় ঘন্টাখানেক আগে হসপিটালের পরিচ্ছন্নতা কর্মীর থেকে সবটা শুনে তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ওনারা। হসপিটাল থেকে বাসা আসতে আধ ঘন্টার মতো সময় লাগে। এত সকালে কোনো ভ্যান না পাওয়ায় পায়ে হেঁটে আসতে ওনাদের প্রায় ৪৫ মিনিটের মতো লেগে গেছে। বাড়ির মধ্যে প্রবেশ করতেই দুই মেয়েকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পেয়ে ওদিকে ছুটে চলে যান অবনী শেখ। দুই মেয়েকে নিজ হাতে আগলে নিতেই হাউমাউ করে কেঁদে ওঠে মাধবী। অনেকক্ষণ ধরে একইভাবে বৃষ্টিতে ভিজে অতিরিক্ত কান্নার ফলে কথা বলতে পারছে না মাধবী। মেহেরিমা তখনও নিশ্চুপ, ওর কোনো হেলদোল নেই। জলিল শেখ ধীর গতিতে এগিয়ে এসে কাদার মধ্যে বসে মেহেরিমাকে আগলে নিতেই মেহেরিমার শরীরের অতিরিক্ত তাপমাত্রা অনুভব করতে পারে। নিজের প্রাণের চেয়ে প্রিয় দুটো ফুলের এতটা নির্মম অবস্থা দেখতেই বাবার নামক মানুষটার মন হুক করে কেঁদে ওঠে। যাদের গায়ে কখনো একটা ফুলের টোকাও লাগতে দেয়নি, আজ এক রাতের ব্যবধানে তাদের একই অবস্থা। তবে কি নিজের দুর্বলতার শিকার নিজের ফুল দুটো হলো? জলিল শেখের চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। অবনী শেখ রাগে থরথর করে কাঁপছে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের হাতে রক্তাক্ত রামদার তুলে নিয়ে সকলের উদ্দেশ্যে বলে, আমার আল্লাহর কসম, 1 মিনিটের মধ্যে আমার বাড়ি ফাঁকা না করলে সব কয়টার লাশ পড়ে যাবে এখানে। অবনী শেখের রাগ সম্পর্কে কম বেশি সবাই অবগত, তাই দেরি না করে তাড়াতাড়ি বাড়ি খালি করে দেয় সকলে। কয়েক সেকেন্ডের ব্যবধানে বাড়ির আঙিনা খালি হয়ে যায়। সবাই চলে গেলেও থেকে যায় হৃদিত, তাবান আর তাইফ। অবনী শেখ শব্দ করে মাটিতে দা ফেলে এগিয়ে আসে হৃদিতের নিকট। হৃদিতের থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে বলে, আমাকে দেওয়া তোমার কথা রাখার সময় এসেছে হৃদিত। আশা করি তুমি চৌধুরী বাড়ির পরিবারের বাকিদের মতো কাপুরুষ নও। অবনী শেখের কথায় হৃদিত মেহেরিমার থেকে দৃষ্টি সরিয়ে অবনী শেখের দিকে দৃষ্টিপাত করে। হিমশীতল দৃষ্টি হৃদিতের। কয়েক সেকেন্ডের মতো অবনী শেখের দিকে তাকিয়ে থাকে। হৃদিতের অধরে তখন বাঁকা হাসি ফুটে উঠেছে। অবনী শেখের কথায় কোনো প্রত্যুত্তর না করেই তাওয়ান তাইফকে হাতের ইশারায় ডেকে তৎক্ষণাৎ শেখ বাড়ি ত্যাগ করে হৃদিত। অবনী শেখ হৃদিতের বক্র হাসির কারণটা ঠিক ধরতে পারল না, তবে উনি আশাবাদী হৃদিত নিজের দেওয়া কথা রাখবে। অবনী শেখের কথায় জলিল শেখ তবদা খেয়ে যান। মেহেরিমার মাধবীকে জড়িয়ে ধরে বসে থেকেই চোখ বড় বড় করে অবনী শেখের দিকে তাকিয়ে আছেন। জলিল শেখের মনে তখন হাজারো প্রশ্ন। নতুন করে কি আবারও ধ্বংস খেলায় নামতে চাচ্ছে অবনী? তবে কি অতীতের আবারও পুনরাবৃত্তি হবে? কথাটা ভাবতেই জলিল শেখের আত্মার পানি শুকিয়ে যায়। অবনী শেখ এগিয়ে এসে মেহেরিমার মাথায় হাত রাখতেই একগোছা চুল উঠে আসে অবনী শেখের হাতে। অবনী শেখ চুলগুলোর দিকে পলকহীন চেয়ে থেকে হাত জোড়া মুঠো করে ফেলে। চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সময় নিয়ে নিজেকে সামলিয়ে মেহেরিমা আর মাধবীকে ঘরে নিয়ে যায়। মেহেরিমা তখনও নিশ্চুপ। দুই মেয়েকে তাড়াতাড়ি গোসল করিয়ে দিয়ে অবনী শেখ নিজেও ফ্রেশ হয়ে নেয়। ততক্ষণে জলিল শেখ নিজেও ফ্রেশ হয়ে ডক্টরকে ইনফর্ম করেছে ডক্টর সিয়ামের আসতে 20 মিনিটের মতো সময় লাগবে। মেহেরিমা একদম পাথর বনে গেছে, কান্নাটা পর্যন্ত করছে না। অবনী শেখ মেহেরিমার জন্য ভেতরে ভেতরে চিন্তিত হলেও মেহেরিমাকে সময় দিচ্ছেন উনি, তারপর না হয় সবটা জানা যাবে। অপরদিকে মাধবী কেঁদেই চলেছে। অবনী শেখের কোলের উপর মাথা রেখে মেহেরিমার মাধবী কাঁথা গায়ে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। অবনী শেখ ওদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ তখন শেখ বাড়িতে পুলিশের আগমন ঘটে। সুবিশাল অম্বর তার নিজের বর্ষণ থামিয়েছে প্রায় 10 মিনিট মতো হতে চলল। আনন্দপুর থানার এসআই এসেছে শেখ বাড়িতে। জলিল শেখ ভালো মন্দ টুকটাক কথা বলে ওনাদেরকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে মেহেরিমার ঘরে আসে। অবনী, এসআই অমিত শাহ এসেছে। ওনাদেরকে বসতে বলো, আসছি আমি। জলিল শেখ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ওখান থেকে চলে আসেন। ওনাদের নাস্তার ব্যবস্থা করেন। 5 মিনিট পরে অবনী শেখ উপস্থিত হন ড্রয়িং রুমে। সালাম বিনিময় করে জিজ্ঞাসা করে, আমরা তো আপনাকে ইনফর্ম করি নাই স্যার। চৌধুরী বাড়ি থেকে আমাদের ইনফর্ম করা হয়েছে, আর
গ্রামের মানুষের থেকে সবটা শুনেছি আমরা। এখন আপনার দুই মেয়ের মুখ থেকে সবটা শুনতে চাই। প্রত্যক্ষ প্রমাণ ছাড়া তো আমরা কিছু করতে পারি না। প্রথমত চৌধুরী বাড়ির কারোর সাহায্য আমাদের প্রয়োজন নেই স্যার। দ্বিতীয়ত আমার মেয়ে দুইটা মানসিকভাবে ঠিক নেই এখন, তাই আমি চাই না ওদেরকে আর মেন্টালি কোনো স্ট্রেস দিতে। তৃতীয়ত যদি প্রত্যক্ষ প্রমাণ পেয়েই থাকেন তাহলে কি ওই ছেলের ফাঁসি হবে? ফাঁসি হয়তোবা হবে না, কারণ ছেলেটা অনেক বেশি আঘাত পেয়েছে, আর এই রকম কেসে সচরাচর ওই সর্বোচ্চ 10 বছর জেল হয়। আর আমার মেয়ে গলায় যে আঘাতটা পেয়েছে সেটার কি হবে স্যার? আর যদি ও নিজেকে রক্ষা করতে না পারতো, নিজের সর্বোচ্চ হারিয়ে ফেলতো, তখন কি হতো? এই যে এখন গ্রামের মানুষের মুখে মুখে আমার মেয়েকে নিয়ে হাজারো বাজে কথা শোনা যাচ্ছে, এর দায়ভার কে নেবে? যদিও এই সোসাইটির এইসব সোকল্ড রুলস কথাবার্তা আমি ডোন্ট কেয়ার করে চলি, তবুও একটা নিষ্পাপ মেয়ে এত কিছুর দায়ভার কেন নেবে? সব সময় মেয়েদের দিকেই কেন আঙ্গুল উঠবে? অবনীশেখের কঠিন প্রশ্নের সম্মুখীন হয়ে কিছুক্ষণ থমকে বসে থাকেন অমিত সাহা। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর উনি বলেন, আপনার মেয়ে সাহসী, নিজেকে রক্ষাও করেছে, ক্রিমিনালকে শাস্তিও দিয়েছে। আশা করি ও সবকিছু খুব শীঘ্রই কাটিয়ে উঠতে পারবে। না স্যার, আমার মেয়ে সঠিক শাস্তি দিতে পারেনি। ওর উচিত ছিল বডি থেকে মাথাটা আলাদা করে দেওয়া। এই জানোয়ারের ভাগ্য ভালো ওই নীলাক্ষী শেখের হাতে পড়েছে। অবনীশেখের কথায় অমিত সাহা সহ ওনার সহযোগী পুলিশ হতভম্ব হয়ে যান। একই কঠিন সত্তা নারী জাতির। অমিত সাহা ওনার এত বছর চাকরির জীবনে এমন সুন্দর মুখশ্রীর কঠিন সত্তার নারী দেখেননি। উনি নিজের হতভম্ব ভাব কাটিয়ে বলেন, তাহলে আপনারা কেন কেস ফাইল করতে চাচ্ছেন না? আপাতত না স্যার, প্রয়োজন পড়লে আমরা নিজেই আপনার দোরগোড়ায় যাব। তারপর আরও কিছু কথা বলে অমিত সাহা ওনার সহযোগীকে নিয়ে শেখবাড়ি ত্যাগ করেন। অমিত সাহার খুব করে মন চাইল পিছু ফিরে কঠিন সত্তার নারী মুখটা শেষবারের মতো একটাবার দেখতে, কিন্তু উনি নিজের ইচ্ছায় এক বালতি পানি ঢেলে আর পিছু ফিরে তাকালেন না। অমিত সাহা চলে যাওয়ার প্রায় 10 মিনিট পর ডক্টর সিয়াম এসে মেহেরিমা মাধবীকে চেক আপ করে প্রেসক্রিপশন দিয়ে যায়। মেহেরিমার ক্ষতগুলোর জন্য মলম সাজেস্ট করেন। ডক্টর সিয়াম চলে যাওয়ার পরপরই জলিল শেখ তার পরিচিত একজনকে দিয়ে গ্রামের মোড়ের ফার্মেসি থেকে মেডিসিন সহ মলম আনিয়ে নেয়। অবনী শেখ 2 মেয়েকে জোর করে একটুখানি খাইয়ে দিয়ে মেডিসিনগুলো খাওয়ায়। মাধবীর ঠান্ডা লেগেছে অতিরিক্ত, তাছাড়া মোটামুটি সুস্থ। এদিকে মেহেরিমার শরীর কাঁপিয়ে জ্বর এসেছে, বিছানায় মায়ের কোলে ঘাপটি মেরে পড়ে আছে। অবনী শেখ মেহেরিমার মাথায় জলপট্টি দিচ্ছেন, মাধবী গরম গরম আদা চা খাচ্ছে। জলিল শেখ অতিরিক্ত মাথা যন্ত্রণার জন্য নিজের ঘরে রেস্ট নিচ্ছেন। জ্বরের মেডিসিন নেওয়ার সাথে জলপট্টি দেওয়ায় প্রায় আধ ঘন্টা পরে মেহেরিমার জ্বর নেমে যায়। অবনী শেখ মেহেরিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, এখন কেমন লাগছে মা? ভালো। কিছু খেতে মন চাচ্ছে? ওদের কথার মাঝে ঘরের সামনে উপস্থিত হয় হৃদিত, তাবান, তাইব, আয়েশা চৌধুরী, আতিয়া চৌধুরী, আজাদ চৌধুরী ও ত্রিধা। ওদের সাথে গ্রামের কাজী সাহেবকে দেখতেই অবনী শেখ ঘটনা যা বোঝার বুঝে যায়। হৃদিতের দিকে তাকিয়ে অবনী শেখ মুস্কি হাসেন। তার বিপরীতে হৃদিতের ঠোঁটে ক্ষীণ বাঁকা হাসি ফুটে ওঠে। ত্রিধা দৌড়ে এসে মেহেরিমার পাশে বসে। মেহেরিমার সাথে টুকটাক কথা বলে বাকিরাও এগিয়ে আসে। সবাইকে রুমে আসতে দেখে অবনী শেখ বেডের সাথে বালিশ রেখে মেহেরিমাকে হেলান দিয়ে বসিয়ে দেয়। মেহেরিমা মলিন মুখেই সবার সাথে খুবই সীমিত কথা বলে। মেহেরিমার মনের অবস্থা বুঝতে পেরে ওকে কেউ আর ডিস্টার্ব না করে সবাই ড্রয়িং রুমে চলে যায়। মাধবী ও অবনী শেখকে কাজে সাহায্য করার জন্য রুম থেকে বেরিয়ে যায়। থেকে যায় হৃদিত, ত্রিধা আর মেহেরিমা। হৃদিত ত্রিধার দিকে তাকাতেই ত্রিধাও রুম থেকে চলে যায়। মেহেরিমা এই সবের কিছুই খেয়াল করেনি। চোখ বন্ধ করে আধশোয়া হয়ে বসে আছে মেহেরিমা। চৌধুরী পরিবারের সবাই কেন এসেছে প্রশ্নটা মেহেরিমার মাথায় একবারের জন্য আসেনি। হৃদিত কয়েক কদম এগিয়ে যেয়ে মেহেরিমার পাশে বসে। আলতো করে মেহেরিমার হাত ধরতে নিতে মেহেরিমা এক ঝটকায় নিচের হাত সরিয়ে নিয়ে আতকে উঠে বলে, আমাকে ব্যাক টাচ করবে না প্লিজ। মেহেরিমার কথায় হৃদিতের কপালে সূক্ষ্ম ভাঁজের সৃষ্টি হয়। চোখ দুটো ছোট ছোট করে মেহেরিমার দিকে তাকিয়ে থাকে। পরক্ষণে ওর মস্তিষ্ক উপলব্ধি করতে পারে ও লিটল কিটি গতরাতের ঘটনা নিয়ে এখনো ট্রমার মধ্যে আছে, থাকাটাই স্বাভাবিক।
মেহেরিমা ভয়ে ভয়ে চোখ খুলে রিদিতকে দেখতেই থতমত খেয়ে যায়। তাহলে কি রিদিত ভাই? তৎক্ষণাৎ মেহেরিমা নিজের ভুল বুঝতে পেরে বলে, আসলে হৃদিত ভাই, আমি বুঝতে পারিনি। আমি সব। মেহেরিমার এলোমেলো কথা শেষ করার আগেই রিদিত মুস্কি হেসে শান্ত কণ্ঠে আদর মিশিয়ে বলে, হাইপার হওয়ার কিছু নেই জান, আমি বুঝেছি সবটা। টেক ইট ইজি বেবি। আমি মাধবী আর ত্রিধাকে তোর রুমে পাঠাচ্ছি। লাগেজের ভেতর পার্পল কালারের একটা শাড়ি আছে, সেটা পরে রেডি হয়ে নে। সময় 20 মিনিট। আজ তোকে নিজের করে নিতে এসেছি। আজকের পর থেকে তোর সব দুঃখ কষ্ট আমার, তারপরে একসাথে মিলে না হয় তোর দুঃখ কষ্টের মোকাবেলা করব। রিদিতের কথায় মেহেরিমা ফুফিয়ে কেঁদে উঠে বলে, আমি কলঙ্কিত হৃদিত ভাই, আমার সব কেড়ে নিয়েছে পশুটা। মেহেরিমার চোখের পানি রিদিতের বক্ষস্থলে তীরের মতো বিঁধে। রিদিত হাত জোড়া মুঠো করে দু চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে মেহেরিমার আরেকটু সন্নিকটে এগিয়ে যেয়ে বসে। মেহেরিমা তখনও নিচের দিকে তাকিয়ে অনবরত কেঁদেই চলেছে। রিদিত মেহেরিমার থুতনি ধরে মুখটা সামান্য উঁচু করে গালে আলতো করে হাত রেখে চোখের পানি মুছিয়ে দিতে দিতে আদুরে গলায় বলে, আর একটাও কথা না, তুই আমার অ্যানাবেলা, আমার সানশাইন, আমার স্নিগ্ধ পরি। তুই আমার কাছে এখনো আগের মতোই পবিত্র আর স্নিগ্ধ সোনা। তোর পবিত্র আলোয় সব সময় আমাকে আলোকিত করে রাখিস তুই। পৃথিবীর চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত চাঁদের গায়ে কোনো কলঙ্ক থাকবে না। আমার ভালোবাসায় সব মুছে বিলীন হয়ে যাবে অ্যাঞ্জেলা। শুধু সময়ের অপেক্ষা, ততদিন একটু মানিয়ে নে প্লিজ। রিদিতের এহেন প্রথম স্পর্শে মেহেরিমা তনু মন কেঁপে ওঠে। পরক্ষণে ওর মনে হয় এই অ্যানাবেলা, সানশাইন নামগুলোর সাথেও পরিচিত, কিন্তু অসুস্থ শরীর আর ক্লান্ত মস্তিষ্ক নামগুলো পরিচিত লাগার কারণটা ঠিক ধরতে পারে না। মেহেরিমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রিদিত উঠে রুম থেকে বেরিয়ে যায়। তারপর ত্রিধা আর মাধবী এসে অসুস্থ মেহেরিমাকে জাস্ট শাড়িটা পরিয়ে দেয়। রিদিতের কথা মতো কাটাই 20 মিনিট পর মেহেরিমাকে ড্রয়িং রুমে নিয়ে আসা হয়। জলিল শেখ হঠাৎ প্রশ্ন করে ওঠে, রিদিত, তোমার মা বাবা কোথায়? তাদের অনুপস্থিতিতে বিয়ে কিভাবে সম্ভব? কেন বাবা, আপনি আর মা তো আছেনই, আর আমার পুরো পরিবার এখানেই উপস্থিত। এর বাইরে জাস্ট ছোট কাকা আছে, তাছাড়া কেউ নেই। রিদিতের কথার পরিপ্রেক্ষিতে কেউ আর কিছু বলে না। সব নিয়ম মেনে রিদিত মেহেরিমার বিয়েটা হয়ে যায়। তারপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে চৌধুরী পরিবার চৌধুরী ভিলায় ফিরে যায়। রিদিত অনেকক্ষণ আগেই চলে গেছে তাবান তাইবকে সঙ্গে নিয়ে। মেহেরিমাও বিয়ের সব নিয়ম পালন করে তখনই রুমে এসে শাড়ি পরিবর্তন করে শুয়ে পড়েছে। মেডিসিনের মধ্যে ঘুমের মেডিসিন থাকায় মেহেরিমা শুয়ে পড়তেই ঘুমের দেশে পাড়ি দেয়। মেহেরিমার একবার রাত 7টার সময় ঘুম ভাঙে। মাঝে দুপুরে ওকে একবার তুলে দুপুরে খাবার খাইয়ে রেখে গেছে নবনী শেখ। রাতে 3 ঘন্টার মতো জেগে থেকে একটু রাতের খাবার খেয়েই আবার ঘুমিয়ে পড়ে মেহেরিমা। আজ মাধবী ও মেহেরিমার সাথেই ঘুমিয়েছে। ফজরের আজানের শব্দে মেহেরিমার ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ এপাশ ওপাশ করে নামাজ পড়ার জন্য উঠে বসে। ঠিকঠাকভাবে ঘুম হওয়াতে মেহেরিমার মাথাটা এখন বেশ পাতলা লাগছে। হঠাৎ টিউবওয়েল চোখে পানি ওঠানোর শব্দ কর্ণগোচর হতে মেহেরিমা বিছানা থেকে নেমে ড্রয়িং রুমে আসে। এখনো শব্দটা শোনা যাচ্ছে না। 2 মিনিট পরে আবারও সেম শব্দ শুনতে পায় মেহেরিমা। মেহেরিমা দরজা খুলতে নিলেই খেয়াল করে দরজাটা জাস্ট লক করা। মেহেরিমা দরজার লক খুলে সিঁড়িতে এসে দাঁড়াতেই দেখতে পায় অবনী শেখ রক্তমাখা রামদা ধুচ্ছে। মেহেরিমা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। চোখ দুটো বড় বড় করে অবনী শেখের দিকে তাকিয়ে থাকে। অবনী শেখ নিজের কাজ সম্পূর্ণ করে অজু করে পেছন ফিরতে মেহেরিমাকে দেখে মুস্কি হাসে। অতঃপর দাঁত ওখানে রেখে মেহেরিমার নিকট এগিয়ে এসে বলে, শরীর ঠিক আছে মা? অবনী শেখের কথায় কোনো প্রত্যুত্তর না করে মেহেরিমা পাল্টা প্রশ্ন করে, তুমি কোথায় গেছিলে মা? আর ওটাতে রক্তই বা কোথায় থেকে আসলো? পৃথিবী থেকে পাপ মুছে দিয়ে আসলাম। ওই পাপের সাথে সাথে তোর সব কলঙ্কও আমি মুছে দেব। অবনী শেখের স্বাভাবিক কথাটা মেহেরিমা একদম স্বাভাবিকভাবে নিতে পারে না। ও থরথর করে কেঁপে উঠে পড়ে। যেতে নিলেই অবনী শেখ দুহাতে মেহেরিমাকে আগলে নেয়। সকাল 7:10 মেহেরিমা চোখ খুলে নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করে। পাশে তাকাতেই মাধবীর বিবর্ণ মুখটা চক্ষুগোচর হয়। মেহেরিমা মাধবীকে কিছু জিজ্ঞাসা করতে নিবে তার আগে ওদের বাড়ির পাশের 10 বছরের প্রিয়া নামের একটা ছোট্ট বাচ্চা মেয়ে মেহেরিমার ঘরে প্রবেশ করে। মেহেরিমার সাথে খুব মিল মেয়েটার। মেহুপু, এখন ভালো আছো নি? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গ্রামে কি ঘটে গেছে শুনবার পারিছো তোমরা?
মেহেরিমা ভ্রুজোড়া কুচকে প্রিয়ার দিকে তাকাতে প্রিয়া হড়বড়িয়ে বলতে শুরু করে, হাসপাতাল থেকে তোমার গো সাসার সেই ছেলেটা লাপাত্তা হইয়া গেছে। নিজের শাস্তির ভয়ে বোধহয় জ্ঞান ফিরতেই পালিয়েছে। ধরা পইরা গেছে যে। আবার আইস সকালে তোমার মেজো চাচিরে ওগো বাড়ির উঠোনে বেহুশ অবস্থায় পাওয়ান গেছে। শুধু কি তাই, তার কোনোই থেকে দুইটো হাতি কেটা কাইটা পাশে রাইখা গেছে গা, মাথাটাও ন্যাড়া কইরা রাইখা গেছে। হকগুলে বলতাছে জিনেদের কাজ এইটা, ওরাও গো বাড়িত বড় কবিরা জানতাছে। প্রিয়ার কথা শুনে মেহেরিমা খুব অবাক হয়, তবে কথাগুলো হৃদয়ে প্রশান্তি এনে দেয়, একটা মানসিক শান্তি অনুভব করে। মেহেরিমার ওর মায়ের বলা সেদিনের কথাটা মনে পড়ে যায়। তোকে কেউ কলুষিত করার আগেই সেই জঞ্জাল ছেটে পরিষ্কার করে দেব আমি, এটা তোর মা অবনী শেখের ওয়াদা। পরক্ষণেই মেহেরিমার মনে পড়ে যায় হৃদিতকে সেই গতকালের বিয়ে সম্পন্ন হওয়ার পর থেকে আর দেখেনি। আর না একটাবার কথা হয়েছে, সে কি ভুলে গেল নাকি তার একটা বউ আছে? নাকি আমি নিজেই হৃদিত ভাইকে বেশি মিস করছি? কথাগুলো ভাবতেই মেহেরিমার মুখে লাজুক হাসি ফুটে ওঠে। সূর্য পশ্চিম আকাশে অস্ত যেয়ে ধরণীর বুকে রাত্রি নেমেছে। সকালের পর থেকে আর বৃষ্টি হয়নি। হঠাৎ এখন সুবিশাল অম্বরে কাদম্বিনী তার নিজস্ব শব্দে ক্ষণে ক্ষণে গর্জন তুলে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। সাথে বইছে হালকা ঝিরিঝিরি মৃদু পবন। সময় রাত 11:17। গতকালের পর থেকে হৃদিত লাপাত্তা। ফোন দিলে ফোন বন্ধ দেখাচ্ছে। মেহেরিমা হৃদিতের কোনো খোঁজ না পাওয়ায় সারাদিন ছটফট করেছে। সন্ধ্যার পরে এক প্রকার অধৈর্য হয়ে ত্রিধার কাছে কল দিয়ে হৃদিতের খোঁজ নিয়েছে মেহেরিমা। আর তাতেই জানতে পেরেছে মেহেরিমার মহামান্য হাজবেন্ড নিজের রুমের দরজা লক করে ভেতরে আছে। জাস্ট খাওয়ার সময় নাকি ওনাকে নিচে খাবার টেবিলে দেখা গেছে। এখন দরজা লক করে রুমের মধ্যে কি করছে সেটা তো আর ত্রিধা জানে না। মেহেরিমা সবটা শুনে স্বস্তি পায়, কিন্তু নারী সত্তাটা বড্ড অভিমান করে বসে। এত রাতে মেহেরিমা শুয়ে শুয়ে উসখুস উসখুস করছে, ঘুম আসছে না। আজও পাশে মাধবী শুয়েছে। মেহেরিমা নিজের উপর বিরক্ত হয়েই বিছানা ছেড়ে উঠে ঘরের সাথে লাগোয়া ব্যালকনিতে যায়। ঘুটঘুটে অন্ধকার পরিত্যক্ত একটা রুমের মধ্যে শুধুমাত্র একটা মোমবাতি জ্বলছে, নিভু নিভু আলোয়। ভেজা স্যাঁতস্যাঁতে মাটিতে পড়ে আছে শিহাব। মুখটা বাঁধা থাকায় শুধুমাত্র গঙ্গানির আওয়াজ শোনা যাচ্ছে। শিহাবের ঠিক সামনে একজোড়া নীলচে মণিজোড়া জলজল করছে। সামনে বসা মানবের থেকে কেমন ক্যাচক্যাচ শব্দ ভেসে আসছে। শব্দটার সাথে শিহাব পূর্ব পরিচিত। এটা কোনো ধারালো অস্ত্র ঘষার শব্দ। শিহাবের বুকের পানি শুকিয়ে যায়। অদূরেই তাবান তাইব দাঁড়িয়ে কাঁপছে। ওদের দুজনের হাতে থাকা দুটো বিদেশি কুকুর থেকে থেকে তার নিজস্ব শব্দে ডেকে উঠছে। এই পরিবেশের সাথে ডাকটা বড্ড ভয়ঙ্কর শোনাচ্ছে। ওই শালা, শিয়াব পটল তোলার আগেই মনে হচ্ছে তুই পটল তুলবি। এত কাঁপাকাঁপি করছিস কেন? দাদা, আমি কি একা একা কাঁপছি? তুইও তো কাঁপছিস। দেখ, তোর পা জোড়া আমার থেকেও বেশি কাঁপছে। সত্যি কি আমি কাঁপছি? না তো, তোর হ্যাবলা কেন তো শ্বশুর কাঁপছে, তুই কাঁপতে যাবি কেন? এই তাবান, আমার সহজ সরল শ্বশুরটাকে নিয়ে কিছু বলবি না, বলে দিলাম। তাইফের কথায় তাবান ওর পিঠে এক চাপড় মেরে বলে। ওদের কথার মাঝে শিহাবের গগন বিদারী এক চিৎকার ভেসে আসে ওদের কানে। আর তাতেই দুজনের কাঁপাকাঁপি আরো বেড়ে যায়। হৃদিত শিহাবের ডান হাত কেটে ফেলেছে, সেটা অনাদরের পাশেই পড়ে আছে। হৃদিত এখন ওর সেই চিরচেনা সত্তায় ফিরে গেছে। 2 আঙ্গুলের সাহায্যে শিহাবের গালে চাপ প্রয়োগ করে মুখটা ওর নিকট এগিয়ে হিসিয়ে বলে, মাদারফাকার, তোর সাহস কি করে হয় আমার অ্যানাবেলাকে বাজেভাবে টাচ করার? হু আর ইউ? ইউ নো শি ইজ মাই লাইফ। I'm nothing without her. I can't think anything without her. অলওয়েজ আমার ভাবনা, আমার মনের মাঝে থাকে আমার অ্যানাবেলা। 9 বছর ধরে ভালোবেসে এখনো একটুও বাজেভাবে ওকে টাচ করিনি আমি। এই 9 বছরে ওর চোখ থেকে কখনো এতটা পানি পড়েনি, আমি পড়তে দেইনি। তুই আমার জানে হাত দিয়েছিস শালা, খুব করুণ মৃত্যু হবে তোর। I will take you on a journey to bloody hell. Just wait and see. হৃদিত কথাগুলো বলে গালে আরেকটু চাপ দিতেই কেমন কটমট শব্দ হয়। শিহাব ব্যথায় কুকিয়ে ওঠে। হৃদিত শিহাবের গাল ছেড়ে দিয়ে উঠে দাঁড়াতেই শিহাব ওর একটা হাত দিয়ে হৃদিতের পাজোড়া চেপে ধরে ভাঙ্গা মুখ নিয়ে অস্পষ্ট স্বরে বলে, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। কথাটা শেষ করার সাথে সাথেই ওর বুক বরাবর লাথি মারে হৃদিত। শিহাব পিছলে 2 হাত দূরে গিয়ে পড়ে। হৃদিত পাশে থাকা একটা টেবিল থেকে হাতুড়ি আর নাইফ নিয়ে পুনরায় শিহাবের নিকট এগিয়ে আসে। একাধারে বিড়বিড় করে চলেছে, Bastard,
You have no right to touch my Annabella. হৃদিতকে ওগুলো নিয়ে এগিয়ে যেতে দেখতেই তাইপ চাপা স্বরে বলে ওঠে, এই বেটার জীবন আর শেষ। গ্রামে এত মেয়ে থাকতে মেহেরিমার দিকে নজর দিতে হলো। উফ, সরি। এই বেটাই তো নিজের শত্রুতার বসে এমন করছে। নাম ধরে ডাকিস না, ভাবি বল ভাবি, না হলে আজ আমাদের ও শেষ দিন হবে। ভাই নিজের মধ্যে নেই। তাবানের কথায় তাইপ চুপসে যায়। হৃদিত শিহাবের নিকট এগিয়ে এসে ওর এক হাতের উপর পা রেখে হাতুড়ি দিয়ে শব্দ করে সবগুলো দাঁত ভাঙতে থাকে। শিহাব নিজেকে বাঁচানোর জন্য ছটফট করছে। হৃদিত একে একে সবগুলো দাঁত ভেঙে থামে। অতঃপর নিজের হাতে হ্যান্ড গ্লাভস পরে নাইফ দিয়ে একটানে ঠোঁট জোড়াকে কেটে ফেলে। হৃদিত তাতেও ক্ষান্ত হয় না, শেষমেশ জিহ্বাটাও কেটে নেয়। শিহাবের চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। ব্লাডি বিচ, তোর ওখানে খুব জোর, তাই না? কথাটা বলে হৃদিত আবারও বিড়বিড় করতে করতে টেবিলের নিকট যে ড্রয়ার থেকে একটা ছোট কাচের বোতল নিয়ে আসে। শিহাবের নিকট এসে একটানে প্যান্টের জিপার খুলে সেই বোতল থেকে তরল পদার্থ ঢেলে দেয়। শিহাব চিল্লাতে না পারায় কাটা কবুতরের মতো লাফাতে থাকে। হৃদিত পাশে দাঁড়িয়ে ঠোঁটের কোণে হিংস্র হাসি দিয়ে শিহাবের সেই শটকাটানো এনজয় করতে থাকে। এই তাবান ভাই, ওটা কি ঢেলে দিল রে? এসিড, তুই থামবি, না হলে তোরও জায়গা মতো ঢেলে দেবে নে। তাবানের কথায় তাইপ অসহায় মুখ নিয়ে তাবানের দিকে তাকিয়ে থাকে। তাবান, তাইফ, হ্যান্সেল আর হ্যারিকে ছেড়ে দে। হৃদিতের গম্ভীর শীতল কণ্ঠ কর্ণগোচর হতেই ওরা নিজের অজান্তেই রশি ছেড়ে দেয়। হ্যান্সেল হ্যারি এক ছুটে হৃদিতের নিকট এসে ওর দিকে তাকিয়ে থাকে, যেন হৃদিতের হুকুমের অপেক্ষায়। বাইট হিম। হৃদিত বজ্রপাতের ন্যায় কথাটা বলতেই সাথে সাথে কুকুর দুটো শিহাবের উপর হামলে পড়ে। একদম রক্তাক্ত করে শরীরের মাংস ছিন্ন বিচ্ছিন্ন করে থামে। পরক্ষণেই তাবান তাইপকে নির্দেশ দেয় হ্যান্সেল আর হ্যারিকে ধরতে। হৃদিত শিহাবের নিকট এগিয়ে এসে ওর নাকের কাছে হাত নিয়ে চেক করতেই দেখে এখনও শ্বাস চলছে। হৃদিত পৈশাচিক হাসি দেয়, প্যান্টের পকেট হাতড়ে 2 ইঞ্চি সাইজের একটা পিন বের করে সেটা দিয়ে ক্রমাগত শিহাবের চোখে আঘাত করতে থাকে। শিহাবের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত প্যারেক দিয়ে চোখের মনে খোঁচাতে থাকে। পরক্ষণেই হুঙ্কার দিয়ে বলে। আকাশের বজ্রপাতের শব্দের সাথে সেই হুঙ্কারের শব্দ মিলেমিশে তৈরি করে হাড় হিম করা পরিবেশ। তাইফ ততক্ষণে সেন্স হারিয়েছে। তাবান অসহায় চোখে একবার তাইফের দিকে তাকায় আর একবার হৃদিতের দিকে তাকায়। সময় রাত 3:45। ফোনের তুমুল শব্দে মেহরিমার ঘুম হালকা হয়ে যায়। ঘন্টা 2 হলো ব্যালকনি থেকে রুমে এসে ঘুমিয়েছে। এত রাতে আবার কে কল দেবে? মেহরিমা বিরক্তিতে নাক মুখ কুচকে কল কেটে দেয়। কল কাটার মিনিট 2 পরে ঘুমের ঘোরেই হৃদিত নামক নামটা মস্তিষ্ক জানান দিতেই মেহরিমা তড়িৎ গতিতে উঠে বসে। চট করে ফোন হাতে নিয়ে কল লিস্ট চেক করে। যা ভেবেছিল ঠিক তাই। মেহরিমা কল ব্যাক করতে যাবে, ঠিক তখনই ফোনটা আবারও শব্দ তুলে বেজে ওঠে। মেহরিমা তৎক্ষণাৎ কল রিসিভ করে। তোদের মেইন গেটের তালা খুলে দে ফার্স্ট, আমি বাইরে ওয়েট করছি। ব্যাস নিজের কথা শেষ করে কল কেটে দেয় হৃদিত। মেহরিমা কয়েক সেকেন্ড সময় নিয়ে হৃদিতের কথাটা বুঝতে পারে। সারাদিনের অভিমান ভুলে গায়ে কোনো রকম ওড়না জড়িয়ে চাবি আর ছাতা হাতে বাইরে দৌড় লাগায়। 3 মিনিটের ব্যবধানে গেট খুলে দিতেই হৃদিত গাড়ি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। মেহরিমা গাড়ির দিকে এক পলক চেয়েই দরজা লক করে দেয়। পেছন ঘুরতেই শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খায়। মেহরিমা চোখ তুলে তাকাতেই হৃদিতের ক্লান্ত মুখটা চক্ষুগোচর হয়। মেহরিমা কিছু বুঝে ওঠার আগে হৃদিতকে চাপড়ে শক্ত করে জড়িয়ে ধরে। মেহরিমার হাত থেকে ছাতা পড়ে যায়। মুহূর্তেই দুজনেই কাক ভেজা হয়ে যায়। মেহরিমা নিজের অজান্তেই হৃদিতের বুকে মাথা রাখে, অতঃপর রিনরি নিয়ে বলে, তুই কাছে ছিলি না তাই? হৃদিতের কথায় মেহরিমা লজ্জা পেয়ে যায়। হৃদিতের শক্তপোক্ত বুকে মুখ লুকায়। 5 মিনিট এভাবেই কেটে যায়। আমাকে এভাবেই দাঁড় করিয়ে রাখবি? শ্বশুর বাড়িতে এই প্রথম আসলাম, একটু খাতির যত্ন করবি, তা না বাইরেই দাঁড় করিয়ে রেখেছিস। হৃদিতের কথায় মেহরিমার টনক নড়ে। ও হৃদিতের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর দ্রুত হাতে ছাতা তুলে নিয়ে হৃদিতের হাত ধরে সামনের দিকে হাঁটা ধরে। মেহরিমার রুমে মাধবী থাকায় মেহরিমা হৃদিতকে গেস্ট রুমে নিয়ে আসে। আলমারি থেকে নতুন টাওয়াল বের করে দেয়। আপনি ফ্রেশ হয়ে নিন, আমিও ফ্রেশ হয়ে আপনার জন্য খাবার নিয়ে আসছি। মেহরিমার কথায় হৃদিত কয়েক সেকেন্ড ভুরু কুচকে তাকিয়ে থেকে দুষ্টু কণ্ঠে বলে, ফ্রেশ হয়ে পড়বো কি? দেখছিস বেজে গেছি, নাকি আমাকে ড্রেসলেস রাখার পরিকল্পনা করছিস? হৃদিতের কথায় মেহরিমার কান মুখ গরম হয়ে ওঠে। সারা মুখে লালচে আভা ছড়িয়ে পড়ে। আরে আরে, তোর সাথে তো এখনো কিছুই করলাম না,
ইভেন তোকে ছুঁয়েও দেখিনি আমি। হঠাৎই তুই লজ্জায় লাল নীল সবুজ হলুদ বেগুনি হয়ে যাচ্ছিস। আশ্চর্য, আমার মতো ভদ্র পোলা আর কোথাও পাবি তুই? রিদিতের বেফাঁস কথায় মেহেরিমা লজ্জায় হাঁসফাঁস করতে থাকে। কোনো রকমে বলে, বাবার শার্ট আর লুঙ্গি এনে দিচ্ছি। কথাটা বলেই মেহেরিমা দ্রুত পায়ে প্রস্থান করে। রিদিত পেছন থেকে উচ্চ স্বরে বলে, লাগেজে আমার নিউ টি শার্ট ট্রাউজার আছে, ওগুলো জলদি নিয়ে আয়। আর আমি এখন কিছু খাবো না, খেয়ে এসেছি। মেহেরিমা যাওয়ার সময় রিদিতের সব কথাগুলোই শুনতে পায়। নিজে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে 10 মিনিট পর রিদিতের জন্য টি শার্ট ট্রাউজার নিয়ে গেস্ট রুমে আসে মেহেরিমা। ওয়াশরুমের ভেতর থেকে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছে। 2 মিনিট পরে রিদিত বের হয় ওয়াশরুম থেকে। পুরুষালী শক্ত পেটানো কোমরে জাস্ট টাওয়াল বাঁধা, উপরের অংশ নেকেড, বুকে বিন্দু বিন্দু পানির কণা মুক্তোর মতো জ্বলছে। ঘাড় সমান চুলগুলো এলোমেলো ভাবে চোখের উপরে পড়ে আছে। চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে ঠোঁটের উপরে। সেই পানি লাইন দিয়ে অ্যাডামস অ্যাপেল বেয়ে বুকে নেমে যাচ্ছে। নীল রঙের মণিজোড়া স্বচ্ছ দেখাচ্ছে। চোখ জোড়া যেন গভীর এক সমুদ্র, যেই সমুদ্রের গভীরতা অসীম। মেহেরিমা খুব সহজেই সেই গভীরতায় নিজেকে হারিয়ে ফেলে। হৃদিতের এহেন রূপ দেখে মেহেরিমা শুকনো ঢোক গেলে। ইতোমধ্যে ওর বুকের মাঝে হাতুড়ি পেটাতে শুরু করেছে। এক অবদ্ধ টান অনুভব করছে হৃদিতের প্রতি। হৃদিত মেহেরিমার বেহাল অবস্থা দেখে বাঁকা হাসে। সবে তো শুরু, এই 9 বছরে তো কম কষ্ট করেনি হৃদিত। এত সহজেই ধরা দেবে নাকি? ওগুলো কি নিজে পড়ার জন্য এনেছিস? হৃদিতের কথায় মেহেরিমা আমতা আমতা করে বলে, আসলে না, মানে আপনার জন্যই এনেছি। কথাটা বলে মেহেরিমা কয়েক কদম এগিয়ে এসে হৃদিতের দিকে হাত বাড়িয়ে দেয়। হৃদিত আলতো করে মেহেরিমার হাত স্পর্শ করে। মেহেরিমার শরীর উষ্ণ, হৃদিতের ঠান্ডা স্পর্শে কেঁপে ওঠে। হৃদিত মুচকি হেসে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। যাওয়ার আগে মেহেরিমাকে ওয়ার্ন করে যায় সে না আসা পর্যন্ত মেহেরিমা যেন রুমেই থাকে। 15 মিনিট পর হৃদিত ওয়াশরুম থেকে বের হয়। মেহেরিমার নিকটে গিয়ে এসে ওর হাতে টাওয়াল দিয়ে বলে, চুল মুছে দে। আমি? মেহেরিমার হতভম্ব কণ্ঠস্বর, তুই ছাড়া এখানে আর কেউ আছে নাকি? চোখে তো দেখছি না। কথাটা বলে হৃদিত ভেতর থেকে দরজা লক করে এসে বিছানায় যেয়ে বসে। হৃদিতের কাণ্ডে মেহেরিমা ভেতরে ভেতরে বড্ড ভয় পেয়ে যায়। মেহেরিমা নিজের তড়িৎ গতিতে ধকধক করা হৃৎপিণ্ডটা নিয়েই গুটি গুটি পায়ে হৃদিতের নিকট এগিয়ে যায়। কাঁপা কাঁপা হাতে মাথা মুছিয়ে দিতে থাকে। মাথা মোছানোর শেষ পর্যায়ে হৃদিত মেহেরিমার পাতলা কোমর নিজের শক্তপোক্ত হাতের বন্ধনে আবদ্ধ করে নেয়। সেকেন্ডের ব্যবধানে মেহেরিমাকে নিজের উপর ফেলে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। মেহেরিমা আতকে ওঠে, ওর কাঁপাকাঁপি বেড়ে যায়। হৃদিত আরো শক্ত করে জড়িয়ে ধরে, যেন মেহেরিমাকে নিজের বুকের ভেতরে ঢুকিয়ে নেওয়ার তীব্র প্রচেষ্টা করছে। অতঃপর কপালে গভীরভাবে একটা ভালোবাসার পরশ দিয়ে বলে, একদম নড়াচড়া করবি না, আমি এখন একটু ঘুমোবো। হৃদিতের কথায় মেহেরিমা শান্ত হয়ে যায়। পরম আবেশে হৃদিতের বুকে মাথা রেখে চোখ জোড়া বন্ধ করে নেয়। মেহেরিমার দিকে এক পলক চেয়ে হৃদিত মুচকি হেসে বলে, দ্যাটস মাই গুড অ্যাঞ্জেলা। বিষ্ণু নদীতে শিহাবের লাশ পাওয়া গেছে। গ্রামের এক জেলে অতি ভোরে নদীতে মাছ ধরতে চেয়ে শিহাবের লাশ পেয়েছে। শিহাবের বিভৎস লাশ দেখে গ্রামের মানুষ প্রচন্ড ভয় পেয়েছে, সাথে অবাক হয়েছে খুব। এত বিভৎসভাবে আদৌ কি কোনো মানুষ মারতে পারে, নাকি অন্য কিছুর কাজ এটা? গ্রামের সকলের মনে হাজারো প্রশ্ন খচখচ করছে। সবাই অতি দ্রুত লাশ দাফনের কাজে লেগে পড়েছে। পুলিশ ইতিমধ্যে নিজেদের দায়িত্ব পালন করেছে। সময় সকাল 8টা, দিনটা শুক্রবার। আজ আর বৃষ্টি নামেনি ধরণীর বুকে। অন্য দিনের মতোই ঝলমলে একটা দিন। পূর্ব দিগন্তে সূর্য বেশ তেজ নিয়ে উঠেছে। মেহেরিমা অন্য মনস্ক হয়ে ড্রয়িং রুমে সোফায় বসে আছে। শিহাবের করুণ মৃত্যুর কথাটা শুনেছে মেহেরিমা। হৃদিত এখনো ঘুমাচ্ছে। অবনী শেখ রান্না শেষ করে শাড়ির আঁচল নিয়ে মুখ মুছতে মুছতে মেহেরিমার পাশে এসে বসে। আজ সকাল থেকেই ভ্যাপসা গরম পড়া শুরু হয়েছে। হৃদিত রাতে কখন এসেছে? অবনী শেখের কথায় মেহেরিমা নড়ে চড়ে বসে, সময় নিয়ে জবাব দেয়, মধ্যরাতে। খেতে দিয়ে ছিলিস কিছু? খেতে দিতে চেয়েছিলাম, উনি খায়নি। ও আচ্ছা, বেলা তো ভালোই হয়েছে। যা রুমে যেয়ে দেখ হৃদিত উঠে কিনা। মা? অবনী শেখ মেহেরিমার দিকে তাকিয়েই যেন মেহেরিমার মনের কথা বুঝে ফেলে। মুস্কি হেসে বলে, সময় হলে সব জানতে পারবি। এখন এসব মাথা থেকে ঝেড়ে ফেলে স্টাডিতে কনসেন্ট্রেশন দে। আজ হৃদিত তোকে চৌধুরী বাড়িতে নিয়ে যাবে, এখন থেকে ওখানেই থাকবি। অবনী শেখের কথায় মেহেরিমার চোখ জোড়া ছলছল করে ওঠে। ফুফিয়ে কেঁদে উঠে বলে, আমি যাব না মা,
তোমাদের ছেড়ে আমি থাকতে পারবো না। মেহেরিমার কথায় অবনীশেখের মন হুহুক করে কেঁদে ওঠে, চোখে জলেরা ভিড় জমায়। পরক্ষণেই নিজেকে সামলিয়ে বলে, যেতে হবেই মা, এটাই প্রকৃতির নিয়ম, আমরা বাধ্য। আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলে কেন মা? তোর ভালোর জন্যই। কেন তুই খুশি না এই বিয়েতে? মেহেরিমা কিছুক্ষণ চুপ থেকে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। অবনীশেখ মেহেরিমাকে বুকে জড়িয়ে নিয়ে বলেন, আমার মেয়ে সাহসী, আমার মেয়েকে আমি কঠিন সত্তায় তৈরি করেছি। আমার মেয়ে যেন অল্পতেই ভেঙে না পড়ে। সংসার জীবন যেমন কঠিন তেমনই সহজ মা। সবটা তোর উপর ডিপেন্ড করবে। তুই যেরকমভাবে হ্যান্ডেল করতে পারবি সেরকমই হবে সংসার জীবন। সবসময় নিজেকে মানিয়ে গুছিয়ে চলতে হয়, তবে নিজের আত্মসম্মানের সাথে কখনো আপোষ করবি না। মনে রাখবি, মেয়েদের আত্মসম্মান সব কিছুর ঊর্ধ্বে। কখনো অপাত্রে ভালোবাসা আর সম্মান দান করবি না। মানুষের ব্যবহার দিয়ে তাকে যাচাই বাছাই করবি, মনে থাকবে। মেহরিমা হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলে, মনে থাকবে। আমার লক্ষ্মী মা, আর অন্যের কোনো কথায় হৃদিতকে কখনো ভুল বুঝবি না। মনে রাখবি, স্বচক্ষে দেখাতেও মিস্টেক হতে পারে। ঝগড়া ঝামেলা এগুলো কখনো কোনো কিছুর সলিউশন হতে পারে না। নিজেদের মধ্যকার ঝামেলা নিজেরা ডিসকাশন করেই ঠিক করে নিবি। ঘরের কথা কখনো বাইরে বলে হাসির পাত্রী হবি না। আর এই বাড়ির দরজা সব সময় তোর জন্য খোলা। কখনো যদি ওই বাড়িতে নিজেকে বোঝা মনে হয়, এক সেকেন্ডও অপচয় না করে তোর মায়ের বুকে ফিরে আসবি। মেহেরিমা ঠোঁটে হাসির চোখে পানি নিয়ে অবনীশেখের দিকে তাকিয়ে থাকে। এই মানুষটা এত অদ্ভুত রকমের ভালো কেন? মেহেরিমাকে এতটা বোঝে কিভাবে? সব মায়েরাই বোধহয় এমন হয়। অবনী, খেতে দাও, নাস্তা করে বাইরে যাব। জলিল শেখের কথায় অবনীশেখ মেহেরিমার মাথায় ছোট্ট একটা চুমু দিয়ে উঠে দাঁড়ায়। মেহেরিমার উদ্দেশ্যে বলে, রুমে যে হৃদকে ডেকে উঠিয়ে ফ্রেশ হতে বল। আচ্ছা, ও বাবা, শিহাবের জানাজা কখন? 9:15 মা। তুমি জানাজায় যাবে বাবা? মেহেরিমার কিছু না বলে গেস্ট রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। মেহেরিমার রুমে এসে দেখে হৃদিত উপর হয়ে ঠোঁটটা লাভ শেপ করে বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। মেহেরিমা গুটি গুটি পায়ে বিছানার নিকট এগিয়ে যায়। হৃদিতকে দেখতে নিষ্পাপ ছোট্ট একটা বাচ্চার মতো লাগছে। মেহেরিমার খুব করে মন চাইলো একটু আদর করে দিতে। পরক্ষণে নিজের ভাবনায় নিজেই লজ্জা পেয়ে যায়। এই ছেলে সুবিধার না একদম, কিছুতে একটা আছেই এই ছেলের মাঝে। এই ছেলের কাছে আসলেই মেহেরিমা কেমন যেন বেসামাল হয়ে যায়। না জানি কবে কি অঘটন ঘটিয়ে ফেলে। মেহেরিমা নিজেকে খুব করে সামলায়, অতঃপর আস্তে আস্তে ডাক দেয়, এই শুনছেন? বেলা হয়েছে অনেক, উঠে পড়ুন, বাবা আপনার সাথে নাস্তা করার জন্য ওয়েট করছে। মেহেরিমার কথা হৃদিত আদৌ শুনল কি শুনল না কে জানে। একটু নড়েচড়ে আবার গভীর ঘুমে তলিয়ে যায়। মেহেরিমা পড়েছে বিপাকে। এবার ডাকার জন্য গায়ে হাত দিতেই হৃদিত মেহেরিমাকে একটানে নিজের নিচে নিয়ে ওর গায়ের উপর পা তুলে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকে। মেহেরিমা লজ্জায় আতঙ্কে হাঁসফাঁস করতে থাকে। শুনুন, দরজা খোলা, আপনি উঠে পড়ুন প্লিজ। হৃদিত ঘুম জোড়ানো কণ্ঠে বলে, তাহলে তুই কি চাচ্ছিস আমি দরজা লক করে দিয়ে আসি? হৃদিতের এহনো কণ্ঠস্বর মেহেরিমা থমকায়। বুকের মাঝে হৃৎপিণ্ডটা আবার শব্দ তুলে ধক ধক করে চলেছে। মেহেরিমা জিহ্বা ধারার ঠোঁট ভিজিয়ে শুকনো ঢোক গিলে বলে, বাইরে সবাই অপেক্ষা করছে আপনার জন্য, এমন করবেন না প্লিজ। হেস বউজান, স্টপ টকিং। তুই না আমার ভালো বউ, তাহলে এত জ্বালাস কেন? চুপচাপ থাক। মেহেরিমা মশরামশরি করতে করতে একসময় শান্ত হয়ে যায়। এই ছেলের সাথে পেরে ওঠা সম্ভব নয়। মেহেরিমা দীর্ঘশ্বাস ফেলে। হৃদিত চোখ বুজিয়ে মুচকি হাসে। 5 মিনিট পর নিজের থেকেই মেহেরিমাকে ছেড়ে দিয়ে আশ্রমে চলে যায়। মেহেরিমা হাঁপ ছেড়ে বাঁচে। এভাবে আর কিছুক্ষণ থাকলে নির্ঘাত জানটাই বের হয়ে যেত। 15 মিনিট সময় নিয়ে হৃদিত ফ্রেশ হয়ে আসে। তারপর সবাই মিলে একসাথে সকালের নাস্তা করে। জলিল শেখের সাথে হৃদিত ও শিহাবের জানাজায় শরিক হতে যায়। মেহেরিমা মনে মনে খুব খুশি হয়। ওর ভালোবাসার মানুষটা কত ভালো, একটা নরপশুর জানাজায় শরিক হতে যাচ্ছে, তাও যে কিনা মেহেরিমার সম্মান নিয়ে খেলতে চেয়েছিল। কত ভালো বোনের মানুষ হৃদিত, কত সহজেই ক্ষমা করে দিয়েছে পশুটাকে। মেহেরিমা মনে মনে শুকরিয়া আদায় করে যে ও সঠিক মানুষকেই ভালোবেসেছে, যার মধ্যে নেই কোনো হিংস্রতা, আছে শুধু মায়া আর ভালোবাসা। নিজের
নিজের ভাবনায় নিজেই মুচকি হাসে মেহেরিমা। মেহেরিমার হাসি দেখে মাধবী বলে, কিরে মেহু, পাগল হলি নাকি? হঠাৎ হাসছিস কেন? কিছু না মাধবু। ও মাধবু, চলো না আমার সাথে চৌধুরী বাড়িতে, আজ থাকবে আমার সাথে। ধুর পাগলি, তাই হয় নাকি? বাবা মা একা হয়ে যাবে না? আর তাতে কি, এই তো 10 মিনিটের পথ, যখন মন চাইবে আমি চলে যাব। আর ওখানে ত্রিধা আছে তো, সমস্যা হবে না বোন। ওদের কথার মাঝে হৃদিত আর জলিল শেখ বাসায় আসেন। হৃদিত এসে ধপ করে মেহেরিমার পাশে বসে মেহেরিমার ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে বলে, বাইরে খুব গরম বুঝলি, যা এক গ্লাস ঠান্ডা পানি এনে দে, আর 10 মিনিটের মধ্যে লাগেজ গুছিয়ে নে, আমরা বের হব। হৃদিতের কাছে মেহেরিমা লজ্জা পেলেও আপাতত লজ্জা একপাশে রেখে হৃদিতের কথা মতো সব কাজ করে। পাছে যদি রেগে যেয়ে চিল্লাচিল্লি শুরু করে। সময় দুপুর 12টা বেজে 5 মিনিট। মেহেরিমা, অবনী শেখ আর মাধবীর সাহায্যে সব তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছে। এখন ওরা বাড়ির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে। বিদায় বেলা বড়ই হৃদয় বিদারক। মেহেরিমা ফেসফেস করে কেঁদেই চলেছে। হৃদিত রীতিমতো বিরক্ত, তবুও চুপচাপ বকুল গাছের নিচে গাড়ির সাথে হেলান দিয়ে বুকে হাত জোড়া ভাঁজ করে দাঁড়িয়ে আছে। জলিল শেখ হৃদিতের নিকট এগিয়ে যায়। হৃদিতের হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, বাবা, মেহু আমাদের খুব আদরের। আমরা কখনো ওর গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত লাগতে দেইনি, কিন্তু গত পরশুদিন কিভাবে কি হয়ে গেল। আমার প্রাণ তোমার হাতে তুলে দিচ্ছি বাবা। কখনো যদিও তোমার কাছে বিরক্তির কারণ অথবা বোঝা হয়ে যায়, আমাকে শুধু একটাবার জানিও, আমি যে ওকে নিয়ে আসবো, কিন্তু তবুও ওকে কখনো কষ্ট দিও না বাবা। আমি বাবা হিসেবে ব্যর্থ আমার দায়িত্ব পালনে, তুমি হাজব্যান্ড হিসেবে ব্যর্থ হও না বাবা। কথাগুলো বলে জলিল শেখ ঝরঝরিয়ে কেঁদে ফেলেন। মেহেরিমার কান্না আরো বেড়ে যায়। অবনী শেখ ছলছল চোখে জলিল শেখের দিকে তাকিয়ে থাকে। হৃদিত কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যায়। পরক্ষণেই ঠোঁটের কোণে মুচকি হাসি টেনে বলে, আজ থেকে ওকে ভালো রাখার সব দায়িত্ব আমার বাবা। আমি একজন বেস্ট হাজব্যান্ড হয়ে দেখাবো। ওকে অভিযোগের জন্য কোনো সুযোগই দেব না। আপনারা শুধু আমাদের জন্য দোয়া রাখবেন বাবা। হৃদিতের কথায় জলিল শেখ চোখের পানি মুছে সন্তুষ্টির হাসি হাসেন। মেহেরিমা জলিল শেখকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থেকে একে একে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। মাধবী কাঁদতে কাঁদতে হেসকে উঠে গেছে। জলিল শেখ দুহাতে মাধবীকে আগলে নেন। অবনী শেখ হৃদিতের নিকট এসে ঠোঁটের কোণে হাসি বজায় রেখেই বলে,